তোমাদের প্রিয় অরিন স্যার, আজকে তোমাদের জন্য ইংলিশ গ্রামারের বেসিক ক্লাস 1 নিয়ে হাজির হয়েছি। তো তোমরা দেখবে যারা কম্পিটিটিভ এক্সামে বসছো, দেখবে ইংলিশ থেকে 3টে পার্টে কোশ্চেন আসে। একটি হচ্ছে গ্রামার পার্ট, একটি ভোকাব পার্ট এবং অন্য একটি কম্প্রিহেনশন পার্ট। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, গ্রামার পার্ট থেকে আমাদের ক্লাস শুরু করব, তারপরে ভোকাব পার্ট এবং সব লাস্টে কম্প্রিহেনশন পার্ট করব। তো গ্রামার পার্ট শুরু করার আগে আমাদের মোটামুটি 8 থেকে 10টা গ্রামারের বেসিক ক্লাস করতে হবে। এই বেসিক ক্লাসে কি হবে, যে গ্রামারের মোটামুটি একটা ওভারঅল আইডিয়া নিয়ে নেব আমরা, যে পার্টস অফ স্পিচ কী, এর কী কী টাইপস রয়েছে, লেটার কী, ফ্রেজ কী, ওয়ার্ড কী, সেন্টেন্স কী, সেন্টেন্সে কী কী টাইপস রয়েছে, এইসব সম্পর্কে। ঠিক আছে, তো চলো আজকে আমরা বেসিক ক্লাস 1 শুরু করছি, যেখানে প্রথমে আমরা লেটার সম্পর্কে জানব। দেখো, তোমরা যখন গ্রামার পড়ো কি করো, প্রথমে লেটার সম্পর্কে জানো, তারপরে ওয়ার্ড সম্পর্কে জানো, তারপরে এখান থেকে ডিরেক্ট জাম্প করে কোথায় চলে যাও, সেন্টেন্স সম্পর্কে জানতে। কিন্তু আমরা কি ফ্রেজ সম্পর্কে প্রথমে জানবো, তারপরে ক্লজ সম্পর্কে এবং সব লাস্টে গিয়ে সেন্টেন্স সম্পর্কে জানবো। কারণ একটা সেন্টেন্সের মধ্যে ক্লজ থাকে, ফ্রেজ থাকে, ওয়ার্ড থাকে, তাই না? তাহলে এদেরকে জাম্প করে গেলে হবে না, আমাদের ফ্রেজ কী সেটাও জানতে হবে বা ক্লজ কী সেটাও জানতে হবে, তারপরে না একটা সেন্টেন্সকে ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, তো চলো ফার্স্টে আমরা বোঝার চেষ্টা করছি লেটার কি। তো আমাদের যে ভোকাল কর্ড রয়েছে, সে ভোকাল কর্ড কী করে, বিভিন্ন ধরনের সাউন্ড প্রডিউস করে। তো যেসব সাউন্ডের রিটেন ফর্ম রয়েছে তাদেরকে আমরা কি বলবো, লেটার বলবো। যেমন এ বি সি ডি এক্স ওয়াই জেড এক্সেট্রা, এরা সবাইকে লেটার। এরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কিন্তু লেটার। আমি যদি শুধু বি এর কথা বলি তাহলে বি একটা লেটার, যদি আমি এক্স এর কথা বলি তাহলে এক্স একটি লেটার, যদি আমি এম এর কথা বলি তাহলে এম একটি লেটার। ঠিক আছে, এরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি এক একটি লেটার। বোঝা গেল? আর আলফাবেট কি, যখন এ টু জেড এদেরকে একসঙ্গে বলবো, অ্যাজ এ হোল এ টু জেড এদেরকে অ্যালফাবেট বলা হয়। অ্যাজ এ হোল এ টু জেড কি বলা হয়, অ্যালফাবেট বলা হয়। আশা করি বুঝতে পারলে, তাই না? আর আলফাবেটস কি, সেট অফ আলফাবেট বলতে পারে, যে ডিফারেন্ট টাইপস অফ ল্যাঙ্গুয়েজ বোঝায়। যেমন ইংরেজি ক্ষেত্রে আমাদের কি এ টু জেড রয়েছে, বাংলার ক্ষেত্রে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত রয়েছে, এবং হিন্দি, সংস্কৃত, তামিল, ফ্রেঞ্চ প্রত্যেকটি ভাষাতে কী রয়েছে, সেট অফ আলফাবেট রয়েছে। তাহলে সেদেরকে আমরা কী বলবো, একসঙ্গে অ্যালফাবেটস বলবো। তাহলে অ্যালফাবেটস মানে বোঝালো ডিফারেন্ট টাইপস অফ ল্যাঙ্গুয়েজকে বোঝায়। হ্যাঁ, এবার চলে আসছি আমরা লেটার সম্পর্কে আরও ডিটেলসে জানার জন্য। দেখো, লেটারের মধ্যে আমরা ভাওয়েল পাই এবং কনসোনেন্ট পাই। ভাওয়েল কোনগুলো, এ, ই, আই, ও, ইউ, এদেরকে আমরা ভাওয়েল বলছি। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো কি আমাদের কনসোনেন্ট। তো এ, ই, আই, ও, ইউ এদেরকে কেন ভাওয়েল বলছি এটা একটু বোঝার চেষ্টা করি। তো আমাদের যে ভোকাল কর্ড রয়েছে না, এই ভোকাল কর্ড একা একা সমস্ত সাউন্ড প্রডিউস করতে পারে না। এদের মানে ভোকাল কর্ডে যদি কোনো সাউন্ডকে প্রডিউস করতে চায় তাহলে বিভিন্ন বডি পার্টসের সাহায্যের প্রয়োজন পড়ে। যেমন ঠোঁট একটি, জিভ, তারপরে দাঁত, তারপরে গলা, পেট, ঠিক আছে, এদের সাহায্যের প্রয়োজন পড়ে। তো এই সব পার্টসগুলোকে নিয়ে তৈরি হয় ভোকাল সিস্টেম। তো যখন আমরা এ, ই, আই, ও, ইউকে প্রনাউন্সিয়েশন করি তখন এরা নিজে থেকেই উচ্চারিত হতে পারে। যেমন এ, ই, আই, ও, ইউ সহজে উচ্চারিত হতে পারছে আমাদের শ্বাস বায়ুর দ্বারা। কিন্তু যখন আমি বিকে প্রনাউন্সিয়েশন করব বা বিকে উচ্চারণ করব, তোমাকে যদি বলা হয় যে ঠোঁট দুটো টাচ না করে বিকে উচ্চারণ করে দেখাও, ঠিক আছে, তো পারবে? যদি আমি ঠোঁট দুটোকে টাচ না করি তাহলে হি এরকম একটা সাউন্ড চলে আসবে। বা যদি বলে ডিকে, জিভকে ভাঁজ না করে ডিকে উচ্চারণ করে দেখাও, পারবে? পারবে না। এই এরকম একটা সাউন্ড চলে আসবে, এটা সম্ভব না। তাহলে কনসোনেন্টগুলোকে যখন আমি উচ্চারণ করতে যাচ্ছি তখন অন্য কোনো বডি পার্টসের হেল্প লাগছে, কিন্তু যখন আমি ভাওয়েলগুলোকে উচ্চারণ করতে যাচ্ছি তখন অন্য কোনো বডি পার্টসের হেল্প লাগছে না। ঠিক আছে, এই কারণে এরা ভাওয়েল আর ওরা কনসোনেন্ট। এছাড়াও যখন আমি
বি লিখবো, তো বি একা একা হতে পারে না, বি এর সঙ্গে এ থাকে। যখন আমি সি লিখবো, সি একা একা থাকতে পারে না, সি এর সঙ্গে ই থাকে, দিয়ে সি তৈরি হয়, বা বি এর সঙ্গে এ থেকে বি তৈরি হয়। তাহলে কনসোনেন্টগুলো কি কোনো না কোনো ভাওয়েল দ্বারা তৈরি হয়েছে। ওর মধ্যে ভাওয়েল আছে, কিন্তু কি ভাওয়েলরা নিজে নিজে, এদের মধ্যে কি অন্য কোনো লেটার নেই, কিন্তু কনসোনেন্টের মধ্যে কোনো না কোনো ভাওয়েল রয়েছে। আশা করি বুঝতে পারলে। আচ্ছা চলো পরবর্তী এবার আমরা সেমি ভাওয়েল সম্পর্কে একটু বুঝি। তো তোমরা শুনেছ যে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড তৈরি করা সম্ভব নয়, তাই না? একটু ভেবে দেখো, ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড বলার চেষ্টা করো, দেখবে বলতে পারে না, বলা সম্ভব না আর কি, ঠিক আছে? তাহলে ভাওয়েল ছাড়া যদি কোনো ওয়ার্ড তৈরি না হয়, তাহলে যে ড্রাই, ফ্রাই, স্কাই, ক্রাই এরা যে রয়েছে, তাহলে এর মধ্যে তো ভাওয়েল নাই। তো আদৌ কি তাই? ভাওয়েল নাই বললে হবে কি? এর মধ্যে তো সেমি ভাওয়েল রয়েছে। সেমি ভাওয়েলটা কে? ওয়াই, তাই না? ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল রয়েছে এখানে। তাহলে আমরা এটুকু বুঝতে পারছি যে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড তৈরি করা সম্ভব নয়। বা বাংলার ক্ষেত্রে যেমন আমরা কি দেখি যে স্বরবর্ণ ছাড়া কোনো শব্দ তৈরি করা যায় না, ঠিক তেমন ইংরেজি ক্ষেত্রেও তাই। তাহলে ওয়াই এবং ডাব্লু কখন সেমি ভাওয়েল হিসেবে কাজ করবে সেটা একটু বোঝার চেষ্টা করি। তো মনে রাখবে যে শব্দের প্রথমে ছাড়া যে কোনো জায়গায় মাঝে হোক বা শেষে হোক, যখন ওয়াই এবং ডাব্লু বসে তখন তারা সেমি ভাওয়েল হিসাবে কাজ করে। বোঝা গেল? তো এখানে দেখো একটা লেখা আছে যে সাউন্ড লাইক ভাওয়েল বাট কনসিডার্ড অ্যাজ কনসোনেন্ট। কখন? যেমন যখন ডবল ও মানে ও উচ্চারণ হচ্ছে, যেমন ওয়াটার, ওয়েস্ট, ওয়াটার, উইন্ড। তো এই ক্ষেত্রে কি দেখো শব্দের প্রথমে বসেছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ডাব্লু কিন্তু সেমি ভাওয়েল হিসেবে কাজ করছে না। এরা কি সাউন্ড করছে ভাওয়েল সাউন্ডের মতন, কিন্তু এদেরকে কনসিডার কী হিসাবে করা হয়? কনসোনেন্ট হিসাবে। বা ইয়েস, ইয়েলো, এই ক্ষেত্রে কি সাউন্ড কী করছে? ই এর মতন সাউন্ড করছে, ভাওয়েল সাউন্ড করছে, কিন্তু যেহেতু শব্দের প্রথমে বসেছে তাই এদেরকে কনসিডার করা হবে কী হিসাবে? কনসোনেন্ট হিসাবে। কিন্তু পরেরটা দেখো ড্রাই, ফ্রাই, স্কাই, ক্রাই, এরা কি শেষে বসেছে, এই ক্ষেত্রে শেষে বসেছে, সেজন্য এই ক্ষেত্রে অয়কে কি কনসিডার করা হবে? ভাওয়েল হিসাবে কনসিডার করা হবে। ঠিক আছে, চলো আরও কয়েকটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। যেমন বিগিনিং অফ আ ওয়ার্ড কি কনসিডার করবে? কনসোনেন্ট হিসাবে কনসিডার করা হয়। যেমন ওয়াটার, ইয়েলো, ফার্স্টে বসেছে ডাব্লু এবং ওয়াই, তাই এই ক্ষেত্রে ডাব্লু এবং ওয়াইকে কনসোনেন্ট হিসাবে কনসিডার করা হবে। কিন্তু যখন এন্ড অফ আ ওয়ার্ড অথবা কোনো ওয়ার্ডের মাঝেও বসবে তখন তাকে ভাওয়েল হিসাবে কনসিডার করা হবে। এই ক্ষেত্রে ডাব্লু কি ভাওয়েল হিসাবে কনসিডার করা হচ্ছে। বোঝা গেল আশা করি। আচ্ছা, তোমাদের জন্য খুব একটা কঠিন প্রশ্ন দিচ্ছি আমি, যে এই যে আউলের ক্ষেত্রে ও তো আমাদের ভাওয়েল সাউন্ড, তো ভাওয়েল সাউন্ডের জন্য এখানে অ্যান ব্যবহার হয়েছে। আর বি হচ্ছে আমাদের কনসোনেন্ট সাউন্ড, তো কনসোনেন্ট সাউন্ডের জন্য কি এ ব্যবহার হয়েছে। এই নিয়মটা আমরা জানি। তো তোমাদের কাছে প্রশ্ন যে ভাওয়েল সাউন্ড হলো তো কি হলো, যে ভাওয়েল সাউন্ডের মধ্যে এমন কি রয়েছে যার জন্য আমাদের অ্যান ব্যবহার করতে হচ্ছে। আর এখানে এ সঙ্গে এন যুক্ত অ্যান হয়েছে, তো এনটাই কেন বসলো? এম বসতে পারতো, বা পি বসতে পারতো, বা অন্য কোনো লেটার বসতে পারতো, যে এম বসতে পারতো, বা এ পি বসতে পারতো, তাই না? বা এ কিউ বসতে পারতো, এন কেন বসলো? এই দুটো প্রশ্নের উত্তর যদি জানো, বা যে কোনো উপায়ে সে চ্যাট জিপিটি থেকে হোক বা গুগল জেমিনাই থেকে হোক খুঁজে এই দুটো প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে কিন্তু লিখবে। বোঝা গেল? এর পরবর্তী আসি যে এই যে THE এর দুটো প্রনাউন্সিয়েশন হয়, একটা দি আর একটা দা। THEE, THUH, দ। তো কখন দি হবে আর কখন দা হবে সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখো দি কখন বলবো? যখন কোনো ভাওয়েল সাউন্ডের আগে বসবে, যেমন ই একটা ভাওয়েল সাউন্ড, এক্ষেত্রে দি অ্যান্ড। কিন্তু ডগের ডি কি কনসোনেন্ট সাউন্ড দিচ্ছে, তাই দ্য ডগ বা দ্য বয়, দি আউল। বোঝা গেল? তাহলে আশা করি এটা মনে থাকবে। পরবর্তী চলে আসছি আমরা ওয়ার্ড কি বুঝতে। ওয়ার্ড কি? এ গ্রুপ অফ লেটার্স, যে লেটারের সমষ্টি, যার কি থাকবে হুইচ হ্যাজ আ মিনিং, একটা মানে থাকবে।
যেমন কাউয়ের একটা মানে রয়েছে, ডগের একটি মানে রয়েছে, বয়ের একটি মানে রয়েছে, তাই এরা হচ্ছে কি ওয়ার্ড। কিন্তু যদি আমি বলি অয় বি ও, এর কোনো মানে আছে? কোনো মানে নেই, তাহলে এটা কোনো ওয়ার্ড নয়, তাই না? এটা কোনো ওয়ার্ড নয়। ঠিক আছে, তাহলে আশা করি ওয়ার্ড বুঝে গেলে। এর পরবর্তী চলে আসো ফ্রেজ বুঝতে। ফ্রেজ কি? ইট ইজ এ পার্ট অফ আ সেন্টেন্স। তাহলে একটু আগে বললাম যে ফ্রেজও কি একটা সেন্টেন্সের অংশ, বা ক্লজও একটি সেন্টেন্সের অংশ, বা ওয়ার্ডও একটা কি সেন্টেন্সের অংশ। ঠিক আছে, তাহলে ফার্স্টে বলে দিয়েছে ইট ইজ এ পার্ট অফ আ সেন্টেন্স, বাট ইট ডাজ নট হ্যাভ এনি ফাইনাইট ভার্ব। কিন্তু এর কোনো ফাইনাইট ভার্ব থাকে না। তাহলে ফাইনাইট ভার্ব না থাকা মানে কি? এর সাবজেক্ট বা প্রেডিকেট কিছুই থাকবে না। ঠিক আছে, কারণ ফাইনাইট ভার্ব থাকলে পরে তবে সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে। তাহলে আমি বলতে পারি যে ফ্রেজের কোনো সাবজেক্ট থাকে না, কোনো প্রেডিকেটও থাকে না। বোঝা গেল? যেহেতু ফাইনাইট ভার্ব নেই। এবার ফাইনাইট ভার্ব তো এই টার্মটা তো শুনলাম, তাহলে আমাকে তো বুঝতে হবে যে ফাইনাইট ভার্বটা কি। তো ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব আর দোজ ভার্ব হুইচ ক্যান চেঞ্জ অ্যাকর্ডিং টু সাবজেক্ট, টেন্স অ্যান্ড নাম্বারস। তাহলে ফাইনাইট ভার্ব কি? সেই ধরনের ভার্ব যেগুলো কি সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হতে পারে, টেন্স অনুযায়ী পরিবর্তন হতে পারে এবং নাম্বার অনুযায়ী পরিবর্তন হতে পারে। কিন্তু কি নন ফাইনাইট ভার্ব কি পরিবর্তন হতে পারে না? ডাজ নট চেঞ্জ অ্যাকর্ডিং টু সাবজেক্ট, টেন্স অ্যান্ড নাম্বার। এরা পরিবর্তন হতে পারে না সাবজেক্ট, টেন্স এবং নাম্বার অনুযায়ী। তাহলে একটু এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি আমরা। যেমন দেখো, আই লাভ ওয়াচিং টিভি আছে, কিন্তু হি লাভস ওয়াচিং টিভি হয়ে গেছে। তাহলে লাভটা লাভস হয়ে গেল, তাহলে এটা পরিবর্তন হলো। তাহলে এটাকে আমরা বলবো কি ফাইনাইট ভার্ব। তাহলে এখানে লাভটা কি আমাদের ফাইনাইট ভার্ব। কিন্তু দেখো ওয়াচিং, আগেও ওয়াচিং ছিল, পরবর্তী সেন্টেন্সে ওয়াচিং রয়েছে, তাহলে এর কোনো রকম পরিবর্তন হয়নি। তাহলে এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, বা যদি আমি পাস্ট টেন্সে কনভার্ট করি তাহলে কি করব? আই লাভড ওয়াচিং টিভি, তাহলে লাভ থেকে লাভড হয়ে গেল, কিন্তু ওয়াচিংয়ের কিন্তু কোনো রকম পরিবর্তন হলো না। তাই সেজন্য আমরা কি ওয়াচিংকে বলবো নন ফাইনাইট ভার্ব, যেটা টেন্স বা নাম্বার বা কোনো সাবজেক্টের উপর ডিপেন্ড করে না, ও যা থাকে সেটাই থাকে। কিন্তু লাভ এই ভার্বটা একবার লাভস হয়ে গেল এবং আরও একবার লাভড হয়ে গেল, তাই না? তাই লাভ ভার্বটি হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। আচ্ছা, এই ক্ষেত্রে তোমরা বলো তো এখানে কোনটি ফাইনাইট ভার্ব আর কোনটি নন ফাইনাইট ভার্ব? ঠিক আছে, এর পরবর্তী চলে আসি। দেখো, এর ফ্রেজ সম্পর্কে আরও ডিটেলসে জানার চেষ্টা করি। টাইপস অফ ফ্রেজ অথবা কাইন্ডস অফ ফ্রেজ, ফ্রেজের কী কী ভাগ রয়েছে। তো ফ্রেজের অনেকগুলো ভাগ রয়েছে, যেমন জিরান্ড ফ্রেজ রয়েছে, পার্টিসিপল ফ্রেজ রয়েছে, ইনফিনিটিভ ফ্রেজ রয়েছে। ঠিক আছে, তো আমরা কি করব, যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো সম্পর্কে জানবো। যেমন একটি হচ্ছে নাউন ফ্রেজ, দ্বিতীয় জানবো আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ, তৃতীয় জানবো আমরা ভার্বাল ফ্রেজ এবং চতুর্থ জানবো আমরা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই চারটে মোটামুটি জানলে পরেই হবে। তো চলো এক একে জানার চেষ্টা করি। নাউন ফ্রেজ কাকে বলবো আমরা, দেখো এটা বোঝার চেষ্টা করি। ডাজ দ্য ওয়ার্ক অফ আ নাউন, এই কী করে? কোনো একটা নাউনের কাজ করে। তাই নাউন কী কী কাজ করতে পারে? নাউন কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে, কোনো একটা সেন্টেন্সে অবজেক্ট হতে পারে, ঠিক আছে, বা কোনো একটা সেন্টেন্স সাবজেক্ট কমপ্লিমেন্ট, প্রিপোজিশনাল অবজেক্ট হতে পারে, বা অবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে। তাহলে যখন কোনো একটা ফ্রেজ সাবজেক্ট হিসেবে কাজ করবে বা অবজেক্ট হিসেবে কাজ করবে বা সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে, তখন সেই ফ্রেজটাকে বলবো আমরা কি নাউন ফ্রেজ। যেমন এই ক্ষেত্রে দ্য ব্রাইট সান, এই পুরোটাই কী করছে, দ্য ব্রাইট সান এই পুরোটা একটি কী করছে, সাবজেক্ট হিসেবে কাজ করছে, তাই না? সাবজেক্ট হিসেবে কাজ করছে সেন্টেন্সে। দেখো এটার পরে ডিরেক্ট ভার্ব এসছে, ওয়ার্মড দ্য বিচ। তাহলে এই ক্ষেত্রে দ্য ব্রাইট সান হচ্ছে আমাদের কি নাউন ফ্রেজ। বোঝা গেল? বা পরবর্তী ক্ষেত্রে সি বট, সে কিনেছে, কি কিনেছে? আ বিউটিফুল ড্রেস। তাহলে এই যে পুরোটা এটা একটা নাউন ফ্রেজ, যেটা কি করছে, অবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে বুঝতে পারলে যে যখন কোনো একটা ফ্রেজ সাবজেক্ট হিসেবে কাজ করছে তখনও তাকে আমরা নাউন ফ্রেজ বলছি, বা অবজেক্ট হিসেবে কাজ করছে তখনও তাকে আমরা নাউন ফ্রেজ বলছি। তো তোমাদের এখানে এইটুকুই করতে হবে, শুধু চিনতে পারতে হবে যে কখন নাউন ফ্রেজ হচ্ছে, কখন অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে।
ঠিক আছে। চলো পরবর্তী হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ কী করবে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে কখন কাজ করতে পারবে, যখন কোনো একটা নাউনকে বা কোনো একটা প্রোনাউনকে মডিফাই করবে, তাই না, কোনো একটা নাউনকে বা কোনো একটা প্রোনাউনকে ডেসক্রাইব করবে, তখনই তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাই যখন কোনো একটা ফ্রেজ কোনো একটা নাউনকে ডেসক্রাইব করবে তখন তাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো, বাস এইটুকুই। যেমন এই ক্ষেত্রে সি একটি সাবজেক্ট এবং লেডি কি এখানে নাউন। সি ইজ ন্যারো মাইন্ডেড লেডি, তাহলে যে ন্যারো মাইন্ডেড, আচ্ছা সি ইজ আ হবে, সি ইজ আ ন্যারো মাইন্ডেড লেডি, কারণ লেডির জন্য একটা আর্টিকেল আসবে, ঠিক আছে। তাহলে আ ন্যারো মাইন্ডেড লেডি যদি আমি পুরোটা ধরি, তো এখানে একটা নাউন রয়েছে, এই নাউনটা যখন আমি সঙ্গে নিয়ে নিচ্ছি তখন তাকে বলবো কি আমি নাউন ফ্রেজ, এটাকে কি বলবো নাউন ফ্রেজ। কিন্তু যদি আমি শুধু ন্যারো মাইন্ডেড এইটুকু অংশ নিয়ে ভাবি, তাহলে ন্যারো মাইন্ডেড এই দুটো যে ওয়ার্ড, এই ওয়ার্ড দুটো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, কাকে মডিফাই করছে, লেডিকে, তাহলে এটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটাকে কি বলবো আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝতে পারলে? দেখো পরবর্তী দেখো দ্য ম্যান উইথ আ বিগ হ্যাট, তাহলে এই যে উইথ আ বিগ হ্যাট কার সম্পর্কে বলছে, এই দ্য ম্যান সম্পর্কে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। তো যেহেতু এখানে একটি ওয়ার্ড নেই, একের অধিক ওয়ার্ড রয়েছে, তাহলে এটা কি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে, এটা কি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইজ মাই আঙ্কেল, তাহলে ইজ হচ্ছে আমাদের স্ট্যাটিক ভার্ব, মাই আঙ্কেল, এখানে কি আঙ্কেলটা হচ্ছে আমাদের সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর আই হচ্ছে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ। এই যে আমি ভেঙে ভেঙে দিচ্ছি না, যে দ্য ম্যান এখানে আমার নাউন, দ্য আর্টিকেল, ঠিক আছে, এই দ্য ম্যান হচ্ছে আমাদের মেন সাবজেক্ট, আর এটা হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, উইথ হচ্ছে আমাদের প্রিপোজিশন, এ আর্টিকেল, বিগ হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, আর হ্যাট হচ্ছে নাউন। এই যে প্রত্যেকটা ওয়ার্ডকে চিনতে শিখতে হবে, তবে গিয়ে তুমি কোনো একটা এরর কারেকশন আসলে পরে কি ভুল রয়েছে সেটা খুঁজে পাবে। নইলে কি হবে, যে ভুল না থাকলে মনে হবে ভুল আছে, আর ভুল থাকলে মনে হবে যে ভুল নেই, এটাই মনে হবে যতক্ষণ না তুমি প্রত্যেকটা ওয়ার্ডকে ব্রেক করা শিখবে। তো আস্তে আস্তে আশা করি এই বেসিক ক্লাস শেষ হতেও আমরা শিখে যাবো আর কি। বেসিক ক্লাস যে 8টা থেকে 10টা ক্লাস হবে, এর মধ্যে আমরা সেন্টেন্সকে ব্রেক করা শিখে যাব। আর সে ব্রেক করাটা কিন্তু খুব মন দিয়ে শিখতে হবে, হ্যাঁ। তো চলো পরবর্তী আমরা ভার্বাল ফ্রেজ সম্পর্কে বলি। তো ভার্বাল ফ্রেজ মানে কি, যেটা ভার্ব হিসেবে কাজ করবে, একের অধিক ভার্ব থাকবে তার মধ্যে। যেমন ইউ হ্যাভ রিটেন, দেখো হ্যাভ রিটেন এটা একটা ভার্বাল ফ্রেজ, বা উইল হ্যাভ রিটেন এটা একটা ভার্বাল ফ্রেজ, ঠিক আছে, এদেরকে আমরা কি বলবো ভার্বাল ফ্রেজ বলবো। আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি, যখন কোনো একটা ফ্রেজ অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। অ্যাডভার্ব হিসেবে কাজ কখন করবে, যখন কোনো একটা ভার্বকে মডিফাই করবে, যেমন হি ওয়ার্কড উইথ কেয়ার, তাহলে যে উইথ কেয়ার এটা পুরোটা উইথ কেয়ার মানে কি কেয়ারফুলি, ঠিক আছে, উইথ কেয়ার মানে কি কেয়ারফুলি, বোঝা গেল। তাহলে কেয়ারফুলি, তাহলে এই উইথ কেয়ার যে ফ্রেজটা কাকে মডিফাই করছে, এই ওয়ার্কড ভার্বটাকে, তাই না। তাহলে এই ভার্বকে মডিফাই করতে কে অ্যাডভার্ব করতে পারে, তাহলে এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা কি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বোঝা গেল। বা পরবর্তী সেন্টেন্সে আই মেট ইউ লাস্ট উইক, এই লাস্ট উইক মানে কি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, এটা কাকে মডিফাই করছে, মেটকে, আমি কবে তোমার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, তা লাস্ট উইকে, তাহলে কাকে মডিফাই করছে, ভার্বটিকে, কবে করেছিলাম, তাই না, এর উত্তর দিচ্ছে। তাহলে বোঝা গেল যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি। এবার চলো এখান থেকে কি ধরনের এরর কারেকশন থাকতে পারে সেটা বোঝার চেষ্টা করি। দেখো আমি একটা এরর কারেকশন দিয়েছি, এখানে তোমরা কমেন্টে আমি বলার আগে লিখে জানাও যে তোমাদের মধ্যে কোনটি এরর মনে হচ্ছে, কোন পার্টে এরর রয়েছে, এ পার্টে না বি পার্টে না সি পার্টে, ঠিক আছে। আশা করি তোমরা লিখে জানিয়ে দিয়েছো। এবার চলো আমরা বোঝার চেষ্টা করি যে কোন পার্টে এরর রয়েছে। দেখো কিভাবে এরর ফাইন্ড আউট করতে হয়। ইউ হচ্ছে একটি সাবজেক্ট, এর পার্টস অফ স্পিচ হচ্ছে প্রোনাউন, কি প্রোনাউন না তো পার্সোনাল প্রোনাউন, এটা একটা কি পার্সোনাল প্রোনাউন। গিভ হচ্ছে আমাদের একটা ভার্ব, এটা কি একটা মেন ভার্ব, কি ধরনের ভার্ব, এটা একটা ট্রানজিটিভ ভার্ব বা ফাইনাইট ভার্ব, এটা কি আমাদের ফাইনাইট ভার্ব, কারণ গিভ থেকে গিভ হয়ে গেছে, ঠিক আছে। ট্রানজিটিভ ভার্ব কি আমরা পরে জেনে নেব, বা তুমি একটু জেনে নিতে পারো, যেসব ভার্বের অবজেক্ট প্রয়োজন হয় তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। তাহলে এর একটা অবজেক্ট থাকবে, সেই অবজেক্টটা কি মি, তাহলে মি হচ্ছে আমাদের ক্ষেত্রে অবজেক্ট, তাই না। এটা একটা কি তোমার অবজেক্টিভ কেস রয়েছে প্রোনাউনের,
প্রোনাউনের কি এটা অবজেক্টিভ কেস রয়েছে। এবার দেখো এই যে টু, টু হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ, বা ফাইভও একটা অ্যাডজেক্টিভ, বা হান্ড্রেডও একটা অ্যাডজেক্টিভ, বা রুপিও একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই যে এখান থেকে 200 রুপি নোটস, এই পুরোটা একটা অ্যাডজেক্টিভ 200 রুপি পর্যন্ত, ঠিক আছে, এটা পুরোটা কি একটি অ্যাডজেক্টিভ। তাহলে এই যে এখানে যে নাউনটা এসছে না, এই নাউনটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে ডিপেন্ড করছে এর আগে যে নাম্বারটা ব্যবহার হয়েছে। তার নাম্বারটা কত ব্যবহার হয়েছে? 2। তাই 2 এর জন্য যেহেতু একের অধিক বোঝাচ্ছে প্লুরাল ফর্ম চলে আসবে, তাই এখানে নোটস হয়ে যেত। কোন পার্টে ভুল ছিল আমাদের? সি পার্টে, সি পার্টে ভুল ছিল। যদি এই 2 এর যাতে এ থাকতো কি না, তাহলে যদি বলতাম যে ইউ গেভ মি এ 500 রুপি নোট, সেই ক্ষেত্রে নোটস হতো না, কারণ এ কি হবে? একটিকে বোঝায়, তাহলে এক্ষেত্রে নোট ব্যবহার হতো। বুঝতে পারলে কি ব্যবহার হতো? নোট। বা যদি আমি এটাকে আরো একটু ডিটেলসে আলোচনা করি, ধরো আমি তোমাকে বললাম যে ইউ গেভ মি আ 5, এই 5-এর জন্য কি করবে? তোমাকে এখানে হান্ড্রেডস করে দেবে, HUNDRED 100, 500, এখানে রুপিস করে দেবে, RUPEES রুপিস দিয়ে নোট লিখবে, ঠিক আছে, দিয়ে বলবে যে এখানে কোথায় এরর রয়েছে ফাইন্ড আউট করো। তাহলে একটু আগে আমরা জানলাম যে এই পুরোটা আমাদের কি অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, এটা একটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা একটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে অ্যাডজেক্টিভের তো কখনো সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম হয় না, তাই না? আমরা এটা জানি, সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম হয় কার? নাউনের। তাহলে যেহেতু এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাই এখানে রুপিসের সঙ্গে কখনো এস ব্যবহার হবে না। বোঝা গেল? তো এই ধরনের এরর কারেকশন আমাদের এই ফ্রেজ থেকে থাকতে পারে। তো শুধু ফ্রেজগুলো না, যে কোনো জায়গাতে থাকতে পারে। তো আমাদের একে একে প্রত্যেকটা কনসেপ্টকে ডেভেলপ করতে হবে এবং লজিক্যালি সমস্ত জিনিস শিখতে হবে। আমি তোমাদেরকে এটুকু বলতে পারি, মোটামুটি 95% অ্যাভাব এর বেশি আমরা ইংলিশের কি কারণে হয়, কেন হয়, প্রত্যেকটা কারণ জানতে পারবো। কোনো রুল মুখস্থ করার প্রয়োজন নেই আমাদের, সমস্ত যদি ধীরে ধীরে আমরা বেসিক থেকে বোঝার চেষ্টা করি কি না, সমস্ত কারণ জেনে যাব। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটাই রাখছি। পরবর্তী আমরা এর পরের ক্লাস থেকে শুরু করব ক্লজ থেকে। তো তোমরা পারলে পরে একটু ক্লজ সম্পর্কে পড়ে আসবে, কি কি ধরনের ক্লজ রয়েছে সেগুলো জানবে। ঠিক আছে, যে নাউন ক্লজ কি, অ্যাডজেক্টিভ ক্লজ কি, সমস্ত সম্পর্কে একটু জেনে আসবে, তাহলে কি বুঝতে তোমাদের সুবিধা হবে। চলো টাটা, বাই বাই, আজকের মতন এতটাই।